এই দলটির উদ্দেশ্য ছিল যে ভারতীয় শিক্ষা ক্ষেত্রকে আবার স্বচ্ছতায় ফিরিয়ে নিয়ে যাওয়া, পরীক্ষায় স্বচ্ছতা ফিরিয়ে নিয়ে আসা। কিন্তু সেই সমস্ত দাবি থেকে সরে গিয়ে তারা আস্তে 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 অন্যদিকে মুভমেন্ট করতে লাগলো। আর সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একাধিক জল্পনা নতুন করে বিতর্কের সূত্রপাত করেছে। কি সেটা? এটা কি নিছকই স্বতঃস্ফূর্ত আন্দোলন, নাকি রয়েছে কোনো ডিপ স্টেটের ফান্ড? সেই একই মেটাকুলাস ডিজাইন কি এবার ভারতেও দেখা যাচ্ছে? কিছু বাংলাদেশি মূর্খ, মূর্খই বলবো, তারা 5ই জুলাই ঢাকার তুলনা করছিলেন। 2024-এর 5ই জুলাই ঢাকাতে যেমনটা হয়েছিল তার সঙ্গে তুলনা টেনে 20শে জুলাইকে মিলিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করে গেছে। এই FCRA বিল, এটা নিয়ে কেন এত বিতর্ক? কেন সিজেপির মিছিলে, সিজেপির সংসদ অভিযানে FCRAটা বড় করে উঠে আসছে? পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে শুরু হওয়া আন্দোলন পৌঁছে গেল সংসদ অভিযানে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলা আন্দোলন পৌঁছে গেল প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে। আর সেই সংসদ অভিযান ঘিরে ধুমধুমার কাণ্ড, যা আমরা প্রত্যেকে চাক্ষুষ করেছি। আর তারপর থেকেই একাধিক জল্পনা কল্পনা ইকুয়েশন সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে। আর তার মধ্যে সবচেয়ে বড় যে জল্পনাটা জন্ম দিয়েছে সেই প্রশ্নটা হলো যে এবার কি শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর একই তালিকায় নাম লেখাতে চলেছে ইন্ডিয়া? দেখুন, একটি দল, যে দলের কোনো রাজনৈতিক পরিচয় নেই, না ভারতীয় নির্বাচন কমিশনে তার অন্তর্ভুক্তি রয়েছে, একটি স্যাটায়ার দল বলতে পারেন, একটি ব্যঙ্গাত্মক দল যার নাম দেওয়া হয়েছে ককরোচ জনতা পার্টি, বাংলা করলে দাঁড়ায় আরশোলা জনতা পার্টি। আর এই জনতা পার্টির মানে এই যে সিজেপি বলা হচ্ছে যার শর্ট ফর্ম, সেই সিজেপির কিন্তু পথ চলা শুরু হয়েছিল সুদূর আমেরিকায়। আর আজ সেই ভিড় উপচে পড়ছে দিল্লির যন্তর মন্তরে, দিল্লির সংসদ রোডে। এই দলটির উদ্দেশ্য ছিল যে ভারতীয় শিক্ষা ক্ষেত্রকে আবার স্বচ্ছতায় ফিরিয়ে নিয়ে যাওয়ার, পরীক্ষায় স্বচ্ছতা ফিরিয়ে নিয়ে আসার। কিন্তু সেই সমস্ত দাবি থেকে সরে গিয়ে তারা আস্তে 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 অন্যদিকে মুভমেন্ট করতে লাগলো। প্রথমে ছাত্ররা এসে জড়ো হয়েছিল, তারপর সেখানে কৃষক আন্দোলনের নেতারাও চলে আসলো, তারপর সেখানে CAA যে প্রোটেস্ট হয়েছিল তাদের নেতারা চলে আসলো। আর সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একাধিক জল্পনা নতুন করে বিতর্কের সূত্রপাত করেছে। কি সেটা? এটা কি নিছকই স্বতঃস্ফূর্ত আন্দোলন, নাকি রয়েছে কোনো ডিপ স্টেটের ফান্ড? ঠিক যেমনটা ছিল শ্রীলঙ্কায়, ঠিক যেমনটা ছিল বাংলাদেশে, ঠিক যেমনটা ছিল নেপালে, সেই একই মেটাকুলাস ডিজাইন কি এবার ভারতেও দেখা যাচ্ছে? এই প্রশ্নের উত্তরই আজকের এই এপিসোডে আমি আপনাদের দেব। কিন্তু আমি নিজে থেকে কিছু বলবো না, পর বেশ কয়েকটি তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো, যেখান থেকে স্পষ্ট হয়ে যাবে, আপনাদের চোখের সামনে জলের মতন পরিষ্কার হয়ে যাবে যে কে ঠিক কে ভুল, আদৌ কি হতে চলেছে, এবং বাংলাদেশ নেপালের মতন এখানেও কি সরকার উৎখাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে, তাই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টা আপনি বুঝে যাবেন, কথা দিলাম। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে সেই প্রশ্নটাই, আফটার বাংলাদেশ অ্যান্ড নেপাল, আফটার শ্রীলঙ্কা, নেক্সট ইন্ডিয়া। দেখুন, সেই সমস্ত দেশে কিন্তু উদ্দেশ্য আলাদা ছিল, কারণও ভিন্ন। শ্রীলঙ্কায় দুর্নীতি একেবারে ছেয়ে গিয়েছিল, বাংলাদেশে অনেকটা অন্যরকম হয়েছে, আর নেপালেও আপনি বলতে পারেন একই কায়দা। কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টা কি এক? ভারতে কোথা থেকে শুরু হয়েছিল এই বিষয়টা? সাম্প্রতিককালে আপনি যদি নজর দেন, সিজেপি পার্টির উৎপত্তি কেন হলো, মানে যদি আপনি ধরেন ব্যঙ্গাত্মক পার্টি, আমি আবারও বলছি, এই পার্টির কোনো অস্তিত্ব নেই, নির্বাচন কমিশনেরও এর কোনো অন্তর্ভুক্তি নেই, নথিভুক্ত নেই এই পার্টি।
এটা শুধুমাত্র একটি সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া ব্যঙ্গাত্মক পার্টি, যেটাকে বিজেপিকে নকল করে তারা এই নামটা দিয়েছে। তাই সেখানে দাঁড়িয়ে ভারতের পারসেপশন কি? নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হতেই শুরু হয়ে গেল আন্দোলন, শুরু হয়ে গেল অবস্থান বিক্ষোভ, শুরু হয়ে গেল সংসদ অভিযান। কিন্তু নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়টা ঠিক কী ছিল? প্রথমে আপনাদের সেটা জানাই, তারপর জানাবো যে সিজেপি পার্টি, তাদের কি উদ্দেশ্য, কোথা থেকে এই পার্টিটা তৈরি হয়ে গেল। তারপর আপনাদের আমি জানাবো যে এই পার্টিতে এক এক করে স্বনামধন্য ব্যক্তিদের অন্তর্ভুক্তি, বিশেষ করে সোনাম ওয়াংচুক, কেন, হোয়াই। তারপর শেষে আপনাদের বেশ কিছু তথ্য তুলে ধরবো, যা দেখে আপনারা নিজেরাই পুরো বিষয়টা বুঝতে পেরে যাবেন। প্রথমে নজর রাখি যে দ্য প্রিন্ট করেছিল যে হোয়াট উই নো অ্যাবাউট নিট ইউজি লিক পিডিএফ দ্যাট গট 120 of 180 কোশ্চেন্স রাইট, নাসিক স্টুডেন্ট ডিটেন। প্রায় যে এবারে 2026-এর যে নিট পরীক্ষা হয়েছে, প্রথম দিনটা ক্যান্সেল হয়েছে, তার কারণ হচ্ছে পেপার নাকি লিক হয়ে গিয়েছিল। এবং সেই পেপারে, যে পেপার লিক হয়েছিল, সেই পেপারে যে 180টি প্রশ্ন এসেছিল তার মধ্যে 120টি প্রশ্নই ছিল, ভেবে দেখুন। আর এই প্রশ্ন ফাঁস কাণ্ডে কিন্তু নাসিকের স্টুডেন্টকে আটক করা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে আরও অনেককেই গ্রেফতার করা হয়েছে। প্রথমে যদি নজর রাখি মূল ঘটনা ঠিক কী ছিল। গত 3রা মে নিট ইউজি হওয়ার কথা ছিল এবং সেদিন অনুষ্ঠিতও হয় পরীক্ষা। কিন্তু সেখান থেকে একটি পিডিএফ গেস্ট পেপার বলা হচ্ছে, যেটি হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম মারফত ছড়িয়ে পড়ে এবং বাইরে প্রচারিত হয়ে পড়ে। সেখানে দাঁড়িয়ে অনেক প্রশ্ন আসল পরীক্ষার যে প্রশ্নপত্র তার সঙ্গে মিলে যায়। যেটা বললাম, প্রায় 120টি থেকে 180টি প্রশ্ন মিলে যায় বলে অভিযোগ। পরীক্ষা বাতিল হয়ে যায় এবং তারপরে কি হয়, তারপর 12ই মে এনটিএ পরীক্ষা বাতিল করে। 12ই মে ঘোষণা দেয় যে 3রা মে যে পরীক্ষা হয়েছিল সেটা বাতিল হলো। কারণ দেখানো হয়েছিল স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এই পরীক্ষা বাতিল করা হয়েছিল। আর তারপর থেকেই শুরু হয়ে যায় এক শ্রেণীর আন্দোলন। বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন যারা এই পরীক্ষা অ্যাটেন্ড করেছিলেন, দীর্ঘ কয়েক বছর ধরে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। বলছে কি, পুনরায় কিন্তু পরীক্ষা নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের যাতে খুব বেশি অসুবিধা না হয়, সে কারণে 21শে জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সেই পরীক্ষায় প্রায় 22 লক্ষ শিক্ষার্থী অংশ নেন। কোনো রকম বড় সমস্যা ছাড়াই সম্পূর্ণ হয়েছে বলে এনটিএ ইতিমধ্যেই জানিয়েছে এবং সেই পরীক্ষার রেজাল্টও ইতিমধ্যে আউট করে দেওয়া হয়েছে। দেখুন, যখন অভিযোগ উঠল প্রশ্ন ফাঁসের, তারপর কিন্তু এই ঘটনায় তদন্ত শুরু হয়। সরকার সরাসরি সিবিআইকে এই তদন্তভার তুলে দেয়। 12ই মের পর থেকেই সিবিআই মামলা নেয়। এফআইআরে কনস্পিরেসি, চিটিং, ব্রিচ অফ ট্রাস্ট ইত্যাদি ধারা অন্তর্ভুক্ত করে। এনটিএর ভিতরের সোর্স, পেপার সেটার্স, এক্সপার্ট, তাদেরকে চিহ্নিত করা হয়। আর এরকম 49টি জায়গায় সার্চিং করা হয় এই তদন্তের আওতায়, যে কোনো সূত্র যদি কোথাও পড়ে থাকে সেখান থেকেই শুরু হবে তদন্তের অগ্রগতি। অন্যদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তিনিও তার দায় স্বীকার করে নেন এবং রি-এক্সাম করানোর জন্য সব রকম ব্যবস্থা তিনি তৈরি করে ফেলেন এবং ঘোষণা দেন যে পরীক্ষা বাতিল হয়েছে সেই পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিল তাদের পুরো ফি রিফান্ড করা হবে। নতুন সিটি চয়েসের সুযোগ দেওয়া হবে, যে আপনি কোন সিটিতে, সেই সুযোগ দেওয়া হয়েছিল, তাতে কোনো বিতর্ক নেই। 2027 থেকে কম্পিউটার বেসড টেস্ট সিবিটি এর স্থানান্তরের ঘোষণাও করা হয়, কারণ এই সমস্ত জাতীয় স্তরের পরীক্ষা নিয়ে কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না, তাই এবার থেকে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়। এনটিও বলে যে 13 লক্ষ শিক্ষার্থী যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে ফি রিমান্ড করা হবে, রিফান্ড করা হবে এবং অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে। রি-এক্সামও সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এবার আসি গ্রেফতারে। কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং কাদের কাদের গ্রেফতার করা হয়েছে, সব রকম ব্যবস্থা কিন্তু হয়েছে। মোট গ্রেফতার হয়েছে এখনো পর্যন্ত বলা হচ্ছে 13 জন, কিছু রিপোর্ট বলছে 50-এরও কাছাকাছি। আমি পুরো কিন্তু রিপোর্টটাই আপনাদের সামনে তুলে ধরেছি, কোনো না কোনো আর্টিকেল থেকে ইনফরমেশন তুলে ধরে। যেমন এই ইনফরমেশনটা দ্য প্রিন্ট দিয়েছে, এই ইনফরমেশনটা দিচ্ছে হিন্দুস্তান টাইমস,
যেখানে বলা হচ্ছে যে 50-এরও বেশি কাছাকাছি অনেকজনকে ডিটেন এবং অ্যারেস্ট, আটক এবং গ্রেপ্তার উভয়ই করা হয়েছে। তাই সংখ্যাটা এই মুহূর্তে সঠিক করে বলা সম্ভব নয়, কিন্তু সিবিআই এর অফিসিয়াল তারা কনফার্ম করছে যে 13 জন অলরেডি গ্রেফতার, যাদেরকে মহারাষ্ট্র, রাজস্থান, দিল্লি, গুরুগ্রাম, নাসিক থেকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছে ইতিমধ্যেই পিভি কুলকার্নি, তিনি কেমিস্ট্রি লেকচারার এবং এনটিএ এক্সপার্ট, একেই বলা হচ্ছে নাকি কিংপিন। এছাড়াও যারা গ্রেফতার হয়েছে মহিষা গুরুনাথ মানধারে, তিনি বোটানি টিচার, মনীষা হাওলদার ফিজিক্সের টিচার, এছাড়াও আরও অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। বলছে কি ইনসাইডার অ্যাক্সেস, এনটিএ পেপার সেটার্স, হ্যান্ড রিটেন নোটস, স্পেশাল কোচিং ক্লাসেস, পিডিএফ সার্কুলেশন, এই সমস্ত কিছু চেকিং করার পরেই কিন্তু এই 13 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে গত 15ই মে কিন্তু সরকারের তরফেও একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেখানে স্পষ্টভাবে তারা বলে দেওয়া হয়েছিল, যেটি বাংলার একটি কপি আপনাদের সামনে আমি তুলে ধরেছি, যেখানে বলা হচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মূল হোতাকে শনাক্ত করেছে এবং গ্রেপ্তার করেছে। তদন্তে প্রকাশ পেয়েছে যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএর পক্ষে পরীক্ষা এখতিয়ারের সঙ্গে যুক্ত রসায়নের প্রভাষক শ্রী পিভি কুলকার্নির কাছে প্রশ্নপত্রগুলো ছিল। অভিযোগ রয়েছে যে 2026 সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে তিনি আরেক অভিযুক্ত শ্রীমতী মনীষা ওয়াগমারের, যাকে সিবিআই 14 তারিখ গ্রেফতার করেছিল, সহায়তার ছাত্রীদের সংগঠিত করেন এবং পুনেতে তার বাসভবনে এই ছাত্রছাত্রীদের জন্য বিশেষ কোচিং ক্লাসের আয়োজনও করেন। এই বিশেষ কোচিং ক্লাস চলাকালীন শ্রী পিভি কুলকার্নি কথিতভাবে বিকল্প ও সঠিক উত্তর সহ প্রশ্নগুলি বলে দিতেন। এভাবে বলা প্রশ্নগুলি ছাত্রছাত্রীরা তাদের নোটবুকে হাতে লিখেছিল এবং সেগুলি 3রা মে তারিখে অনুষ্ঠিত নিট ইউজি 2026 পরীক্ষার আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যায়। এটা হচ্ছে একদম সরকারি বিজ্ঞপ্তি, যেখানে সিবিআই এর তথ্য তুলে ধরে আপনাদের জন্য এটা প্রেস রিলিজ যাকে বলে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। মূলত লাতুরের বাসিন্দা শ্রী পিভি কুলকার্নিকে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদের পর পুনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত 24 ঘন্টায় সিবিআই দেশ জুড়ে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আপত্তিকর নথি, ইলেকট্রনিক্স গ্যাজেট, মোবাইল ফোন জব্দ করেছে। জব্দকৃত জিনিসপত্রের বিস্তারিত ফরেন্সিক ও প্রযুক্তিগত বিশ্লেষণ এখনও চলছে। উল্লেখ্য যে ভারত সরকারের শিক্ষামন্ত্রকের অধীনস্থ উচ্চশিক্ষা বিভাগ থেকে নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একটি লিখিত অভিযোগ পাওয়ার পরই সিবিআই 12 তারিখ থেকেই কিন্তু এই মামলাটা নথিভুক্ত করেছিল এবং মামলার নথিভুক্ত হওয়ার পরপরই বিশেষ দল গঠন করা হয় সিবিআই এর। তারা দেশ জুড়ে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালায়, বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপরেই কিন্তু এই 13 জন গ্রেপ্তার। গতকাল পর্যন্ত জয়পুর মানে 15 মে বলা হচ্ছে, গুরুগ্রাম, নাসিক, পুনে এবং অহল্যানগর থেকে 7 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। এদের মধ্যে 5 জন অভিযুক্তকে ইতিমধ্যেই আদালতে হাজির করানো হয়েছে। বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া অন্য 2 জন অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডের জন্য পুনের আদালতে হাজির করা হচ্ছে এবং দিল্লিতে স্থানান্তর করা হচ্ছে। এই স্ট্যাটাস কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। যে প্রশ্ন ফাঁস হয়েছিল তার বিরুদ্ধে এখনো তদন্ত চলছে। যদি আরও কোনো হোতা থাকে তারাও গ্রেপ্তার হবে, কেউ কিন্তু রেয়াত পাবেন না। এই কথা আমি বলছি না, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিই বলেছেন। এবার আসছি সিজেপিতে। ককরোচ জনতা পার্টি এটি কেন তৈরি হলো এবং এর উদ্দেশ্য কি, কি কারণে এই পার্টিটি এখন সংসদ অভিযান করে রাতারাতি শিরোনামে চলে এলো? বুঝতে হলে আপনাদের জানতে হবে যে পার্টির শুরুটা কি অ্যাকচুয়ালি। দেখুন, দ্য হিন্দু করছে ককরোচ অন দ্য মার্চ, এটা জুনের 25 তারিখ। কিন্তু আমি এখানে আপনাদের জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে, যেমন গার্ডিয়ানও রয়েছে, যেরকম বিবিসি রয়েছে, এরকম বিভিন্ন ওয়েবসাইট থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে সিজেপির পুরো টাইম লাইনটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আন্দোলনের সূত্রপাত এবং দল গঠন। প্রথমত আপনাদের বলে রাখি, 15ই মে যখন এই বিষয়টা সুপ্রিম কোর্টে ওঠে, তখন ভারতের প্রধান বিচারপতি
তিনি একটি মন্তব্য করেছিলেন এবং তিনি তাদের উদ্দেশ্যে একটি মন্তব্য করেছিলেন যাদের কোনো খেয়ে দেয়ে কাজ নেই বলতে পারেন, কাজ করারও কোনো ইচ্ছে নেই, শুধুমাত্র যারা সোশ্যাল মিডিয়ায় এসে মানে কি বলবো পক বলে না, সোশ্যাল মিডিয়া আপনার একটা শব্দ শুনেছেন পক, পক করতে ভালোবাসে, তাছাড়া আর কিছুই করে না। ধরুন আপনি একটা ভালো পোস্ট করলেন কিন্তু তার স্বভাব পক করা, তাই আপনার ওই ভালো পোস্টের এগেনস্টেও কিছু গালিগালাজ দিয়ে কমেন্ট করে দিল। এরকম মেটেরিয়াল অনেক বেড়ে গিয়েছিল, মানে এখনও আছে, বলা ভালো এখনও আছে। তাদেরকে অ্যাড্রেস করে প্রধান বিচারপতি কিছু বলেছিলেন এবং সেই শব্দটা ছিল ককরোচ। আর এইটাকে আইডেন্টিফাই করে মাঠে নেমে পড়ল আমেরিকা নিবাসী অভিজিৎ দীপকে। হ্যাঁ, তিনি ভারতীয় কিন্তু থাকতেন আমেরিকায়, সেখানেই তার অনগোয়িং পড়াশোনা চলছিল। এটা হয়েছিল 15ই মে। তারপরেই একটা বিশাল ক্ষোভের জন্ম দেয়। ঠিক তার পরের দিন বিচারপতির অপমানের এই প্রতিবাদে 30 বছর বয়সী ডিজিটাল কৌশলবিদ অভিজিৎ দীপকে তার এক্স বা টুইটার হ্যান্ডেলে রসাত্মকভাবে একটা পোস্ট করেন, যে পোস্টে তিনি বাংলায় যেটা করলে দাঁড়ায়, তিনি লিখেছিলেন যে সব আরশোলা যদি একজোট হতো তবে কেমন হতো। এই ধারণার ওপর ভিত্তি করে জন্ম নেয় ককরোচ জনতা পার্টি, যা মূলত বেকার ও সাধারণ মানুষের অধিকারের প্রতীকী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে একটি স্যাটায়ার পার্টি, যার ইনস্টাগ্রাম হ্যান্ডেল তৈরি করার সঙ্গে সঙ্গেই ফলোয়ারের জোয়ার নেমে আসে। অনলাইন জোয়ার এবং গণসদস্যতা ভাইরাল ক্যাম্পেইন শুরু হয় 18ই মে থেকে, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে मैं भी कॉकरोच मैं भी कॉकरोच এই হ্যাশট্যাগটি দেশ জুড়ে ট্রেন্ডিং হয় এবং মাত্র 48 ঘন্টার মধ্যে গুগল ফর্মে 40,000-এরও বেশি মানুষ সদস্য পদের জন্য আবেদন করেন এবং ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যাও হু হু করে বাড়তে থাকে। এরপর তারা 20 মে প্রথমবারের জন্য তাদের ইস্তেহার প্রকাশ করে। 5টি দফায় তারা ইস্তেহার প্রকাশ করে। সেই ইস্তেহার নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেছে। তার কারণ এই যে পার্টিটা তৈরি হয়েছিল, তারা কিন্তু অ্যাড্রেস করছিল এই প্রশ্নপত্র ফাঁস, শিক্ষায় দুর্নীতি রোধ, এটাই তাদের মূল ফোকাস ছিল। কিন্তু তারা যে ইস্তেহার প্রকাশ করলো, সেই ইস্তেহার কিন্তু এই কথা শুধু বলে না, বরং ওখান থেকে বেরিয়ে এসে সংসদীয় রাজনীতি নিয়েও তারা কথা বলতে শুরু করলো। আর সন্দেহটা তখন থেকেই দানা বাঁধতে শুরু করলো। 20 মে দলটির সদস্য সংখ্যা 3.5 লাখ ছাড়িয়ে যায়। সিজেপি তাদের 5 দফা ব্যঙ্গাত্মক ও রাজনৈতিক দাবি সম্বলিত মূল ইস্তেহার প্রকাশ করে, যার মাধ্যমে তারা ভারতের প্রান্তিক ও ব্যবস্থার শিকার হওয়া তরুণদের মূল কণ্ঠস্বর হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার সংখ্যা শাসক দল বিজেপিকেও ছাড়িয়ে যায়। মানে হচ্ছে ইনস্টাগ্রামে ভারতীয় জনতা পার্টির যত না ফলোয়ার, তার চেয়েও বেশি ফলোয়ার হয়ে যায় এই ককরোচ জনতা পার্টির। এরপর তারা নামলো মাঠ পর্যায়ে, বলল সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করে কিছু হবে না, যতই ফলোয়ার হোক। তার কারণ সেই সময় এমনও কিন্তু অনেক বিতর্ক হয়েছিল, জল্পনা উঠেছিল যে এই সমস্ত ফলোয়ার এরা কেউ ভারতীয় নয়, এরা নয় পাকিস্তানি, এরা নয় বাংলাদেশি। যেহেতু খোদ প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তিনি আমেরিকায় বসে রয়েছেন তখনও, তাই এই সমস্ত গুজব সেই সময় রটেছিল। এবার সব যে গুজব সেটাও কিন্তু আমি বলবো না, আমি কিছু তথ্য আপনাদের সামনে রাখছি, যেটা আমি শুরুতেই বললাম। আমি নিজে থেকে আমার নিজের কোনো মতামত আমি আপনাদের জানাবো না, শুধু আমি তথ্য আপনাদের সামনে রাখবো। এবার বাকিটা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন। প্রথমবার এরা ময়দানে নামলো 6ই জুন। অভিজিৎ দীপকে তিনি আসলেন ভারতে এবং তাকে প্রথমে পারমিশন দেওয়া হয়নি, পরবর্তীতে পারমিশন দেওয়া হলো এবং তারা যন্তর মন্তরে ঘাঁটি গাড়ল। কারণ সিজেপি নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষা ব্যবস্থার দুর্নীতির প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ শুরু করে। দলটির মূল দাবি ছিল ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সেখান থেকেই শুরু হলো আরও জোরালো দাবি যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। জুলাইয়ের শুরুতে পরিবেশবিদ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক সিজেপির সমর্থনে অনশনে বসেন, যাকে পরবর্তীতে পুলিশ জোরপূর্বক হাসপাতালে সরিয়ে নিলে বিক্ষোভের আগুন আরও তীব্র হয়। তারা 16ই জুলাই, ঠিক যেদিন জানা যায় যে 20 জুলাই বাদল অধিবেশন বসছে এবং 20 জুলাই বাদল অধিবেশনে
বেশ কয়েকটি বিল পেশ করা হবে, যার মধ্যে একটি ছিল FCRA, ফরেন কন্ট্রোলার রেগুলেশনস অ্যাক্ট রয়েছে। FCRA রয়েছে আমাদের ভারতে, কিন্তু সেটা আর একটু সংশোধন করা হবে। আর সংশোধন করলে কি হবে, যারা ইতিমধ্যেই ফরেন ফান্ড নিয়ে নিজেদের NGO ফুলিয়ে ফাঁপিয়ে তুলছিলেন তারা কিছুটা চাপে পড়বেন। আর যেদিন ঘোষণা হলো যে 20শে জুলাই এরকম কোনো একটা বিল আসতে চলেছে, ঠিক সেই দিনই যন্তর মন্তর থেকে ঘোষণা করা হলো যে 20শে জুলাই আমরা সংসদ অভিযান করব। ঠিক কথা মতন 20শে জুলাই সংসদ অভিযান হলো, কিন্তু তার ঠিক আগের দিন মানে 18ই জুলাই সোনাম ওয়াংচুককে কোর্টের নির্দেশে যন্তর মন্তর থেকে সরিয়ে নিল পুলিশ। কারণ সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনকে লক্ষ্য করে সিজেপি এবং সোনাম ওয়াংচুকের সমর্থকেরা যৌথভাবে সংসদ চলো অভিযানের ডাক দেন। দিল্লি পুলিশের জারি করা নিষেধাজ্ঞা ও ব্যারিকেড ভেঙে হাজার হাজার তরুণ রাজপথে নেমে আসেন এবং সংসদ ভবনের অভিমুখে পদযাত্রা করেন। এই অভিযানকে কেন্দ্র করে মধ্য দিল্লিতে পুলিশের সঙ্গে দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়, লাঠিচার্জ ও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, যা এই নিয়ে আন্দোলনকে ভারতের মূল ধারার রাজনীতির অন্যতম বড় কেন্দ্রবিন্দুতে পরিণত করে। আর 20শে জুলাইয়ের এই ঘটনার সঙ্গেই কিছু বাংলাদেশি মূর্খই বলবো, তারা 5ই জুলাই ঢাকার তুলনা করছিলেন। 2024-এর 5ই জুলাই ঢাকাতে যেমনটা হয়েছিল তার সঙ্গে তুলনা টেনে 20শে জুলাইকে মিলিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করে গেছেন। 20শে জুলাই কি হয়েছে আমরা দেখেছি। সেখানে যেমন শান্তিপূর্ণ আন্দোলনের জন্য ছাত্ররা এসেছিল, সেই ছাত্রদের দলেই কিন্তু কিছু অশান্তিপূর্ণ মানসিকতা দেখা গেছে। আর যা হয়, একটি আন্দোলনকে কেন্দ্র করে যা হয়, এদিক থেকে ঢিল পাটকেল ওদিকে গেলে ওদিক থেকেও লাঠিচার্জ, কাঁদানে গ্যাস আসে। সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আমরা সবাই দেখেছি। এবং সেই ছবিগুলোই কিন্তু এই পুরো সিজেপিকে একদম এই মুহূর্তে ভারতের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসে দাঁড় করিয়েছে। কিন্তু দেখুন, পাশাপাশি আমি আরও কিছু আপনাদের তথ্য তুলে ধরছি, যেখান থেকে আরও কিছুটা আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমত, সোনাম ওয়াংচুক, বলা হয় যার জীবনী নিয়ে নাকি 3 ইডিয়টস এই সিনেমাটি হয়েছিল। যদিও সিনেমার পরিচালক রাজকুমার ইরানি তিনি অস্বীকার করেছেন। সাম্প্রতিককালে আমির খানও তিনিও অস্বীকার করেছেন। যদিও চতুর যিনি হয়েছিলেন সেই ওম বৈদ্য, তিনি কিন্তু যখন সোনাম ওয়াংচুককে দিল্লি পুলিশ নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করায় তিনি কিন্তু এর প্রতিবাদ করেছিলেন। কারণ সোনাম ওয়াংচুক নিজেও চাননি, তিনি চেয়েছিলেন ওখানেই তিনি অনশন করে যাবেন, তাকে যাতে সরানো না হয়। কিন্তু আদালতের কঠোর নির্দেশ ছিল যে সরকারি খরচে তার চিকিৎসা করানো, কারণ এভাবে দীর্ঘদিন চলতে দেওয়া যায় না। যদি তার কিছু হয়ে যায় তখন কিন্তু সমস্যা আরও বাড়বে, বইকি কমবে না। কিন্তু এই সোনাম ওয়াংচুক তিনি লড়ছিলেন লাদাখের জন্য এবং লাদাখকে একটি স্টেটহুড দাবি করছিলেন, যাকে লাদাখকে রাজ্য বানিয়ে দেয় কেন্দ্র। সেই দাবিতে তিনি অনড় ছিলেন। এর আগেও তিনি অনশন করেছেন এই দাবিতে। কিন্তু তিনি হঠাৎ করে দিল্লির যন্তর মন্তরে কেন এলেন? হ্যাঁ, আমি মানছি তিনি খুব স্বনামধন্য ব্যক্তি, ইঞ্জিনিয়ার মানুষ, তিনি ডিগ্রিতে বিশ্বাস করেন না। আমির খানের যে চরিত্রটা আমরা দেখেছি, এখন যতই অস্বীকার করুক মিল তো রয়েছে। আপনারা তো জানেন গত কয়েক দশক ধরে আমরা এই বিষয়টা জেনে আসলাম। আজ হঠাৎ করে যদি কেউ বলে, এটা কি হয় নাকি কখনো? তো সেখান থেকে সোনাম ওয়াংচুকের পরিচয় প্রত্যেকের কাছেই আছে, নতুন করে দেওয়ার কিছু নেই। কিন্তু আপনাদের বলে রাখি, যেটা নতুন করে বলার দরকার, যে তিনি হঠাৎ করে যন্তর মন্তরে কেন এসে বসলেন। একটা সময় এটাও রটছিল, যখন তার অনশনের 18 দিন 17 দিন পার, তখন এটাও রটছিল যে তিনি যার জন্য অনশন করছেন সেই ছাত্রী তারা কোথায়? তারা তো কই তার পাশে নেই। তাহলে সোনাম ওয়াংচুক কিসের আশায় অনশন করে যাচ্ছিলেন? দেখুন, এই প্রশ্নের উত্তর আমি দেব না, কিন্তু একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। গত 25শে সেপ্টেম্বর 2025 আকাশবাণী এয়ার ইন্ডিয়া করছে, হোম মিনিস্ট্রি ক্যান্সেলড FCRA সার্টিফিকেট অফ সোনাম ওয়াংচুকস NGOs ওভার ভায়োলেশন অফ রেগুলেশন। গত বছর 25শে সেপ্টেম্বর সোনাম ওয়াংচুক যে দুটি NGO চালাতো তার FCRA সার্টিফিকেট বাতিল করে দেয়
হোম মিনিস্ট্রি। কেন? অমিত শাহের মন্ত্রক। কেন? তার কারণ বলা হচ্ছে, দ্য হোম মিনিস্ট্রি হ্যাজ ক্যান্সেলড দ্য FCRA সার্টিফিকেট অফ সোনাম ওয়াংচুকস NGO. Sources said that according to official findings, Sonam Wangchuk had deposited 3.5 lakh rupees into the FCRA account of the association in violation of Foreign Contribution Regulation Act 2021 to 2022. কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। 21-22 অর্থবর্ষে সোনাম ওয়াংচুকের NGO তাদের পার্সোনাল যে FCA ফরেন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, ফরেন কন্ট্রোলার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, মানে বিদেশ থেকে যে ফান্ড আসলে যে অ্যাকাউন্টে জমা পড়ে আর কি, সেই অ্যাকাউন্টে প্রায় 3.5 লাখ টাকা ডিপোজিট হয়েছিল, কিন্তু যার কোনো হিসেব ছিল না। দ্য NGO হ্যাড অলসো রিসিভড 4,39,000 ফ্রম 205 from a Swedish donor for educational programs on issues including migration, climate change, food security and sovereignty. বলছে সার্বভৌমত্ব রক্ষার্থে এবং যারা শরণার্থী তাদেরকে ভালো খাওয়া দাওয়া, নিরাপত্তা দেওয়ার স্বার্থে, পরিবেশের সমতা বজায় রাখার স্বার্থে কাজ করার জন্য এডুকেশনাল প্রোগ্রাম শুরু করার জন্য নাকি সুইডেন থেকে, ভাবুন, কিছু সুইডিশ ডোনার তারা প্রায় 4,93,000 টাকা সোনাম ওয়াংচুকের NGO-তে তারা দেয়, ডোনেট করে, দান যাকে বলে। The ministry said a foreign contribution cannot be accepted for study on the sovereignty of the nation and said the act is against the national interest of the country. কিন্তু এই বিষয়টা ভারতের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায়, আর হোম মিনিস্ট্রির সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়, সাইটিং ভায়োলেশন আন্ডার সেকশনস। এই সেকশনগুলো রয়েছে যার আন্ডারে কন্ডিশনস অফ রেজিস্ট্রেশন আন্ডার সেকশনস অফ দ্য FCRA, a ministry exercised is powers to cancel the NGO's FCRA registration certificate with immediate effect. আর সেই কারণেই কিন্তু সোনাম ওয়াংচুকের NGOর বিরুদ্ধে যে তাদের সার্টিফিকেট ছিল FCRA, যে তারা ফরেন ফান্ড নিতে পারবে, কোনো অসুবিধা নেই, সেই সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়। তারপর থেকে সোনাম ওয়াংচুক কিন্তু বেশ কয়েকবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে তিনি উচ্চস্বরে কথা বলেছেন, প্রচুর স্লোগানও দিয়েছেন, কিন্তু সেই তার যে মন্তব্য, তার যে কথা, সেটা মূল স্তরে এসে পৌঁছয়নি, মূল স্তরের মিডিয়াগুলো দেখায়নি। এবার তিনি ফোকাস হওয়ার জন্য হঠাৎ করে দিল্লিতে আগমন করলেন। কি হচ্ছে গল্প? 28 জুন, ওখানে বসেছিল কবে? 6 জুন। ভালো করে ভাববেন, টাইম স্পেন্ডটা ভালো করে ভাববেন। যবে থেকে শুরু হয়েছে যন্তর মন্তরে, তবে থেকে কিন্তু সোনাম ওয়াংচুক আসেননি, তিনি এসেছিলেন তারও কিছুদিন পরে। কেন? কারণ পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক সিজেপির তরুণদের সমর্থনে এবং শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতার দাবিতে যন্তর মন্তরের মঞ্চে এসে যোগ দেন। তিনি ও আরও কয়েকজন শিক্ষার্থী মিলে সেখানে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন, হাঙ্গার স্ট্রাইক শুরু করেন এবং আন্দোলনকারীদের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় দিল্লি হাইকোর্ট এই নির্দেশে অনশনস্থলে তার দৈনিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজন অনুসারে চিকিৎসকের হস্তক্ষেপের আদেশ দেয়। আর এরপরেই পুলিশ, তিনি তো নিজে থেকে সেখান থেকে যেতে চাননি, তাই কিছুটা জোরপূর্বকই তাকে সেখান থেকে অপসারণ করানো হয়। এবং দিল্লি পুলিশের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে সিজেপির কর্মী সমর্থকরা ছিছি করলেও নেতা নেত্রীরা, আদালত কিন্তু সিলমোহর দেয়। কি বলে? দেখুন, অনশনের 21তম দিনে সোনাম ওয়াংচুকের স্বাস্থ্যের ব্যাপক অবক্ষয় ঘটলে দিল্লি হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশিকা মেনে ও চিকিৎসকের পরামর্শে দিল্লি পুলিশ তাকে যন্তর মন্তর থেকে কিছুটা জোরপূর্বক সরিয়ে নিয়ে সরকারি সফদরজং হাসপাতালে ভর্তি করে।
এর প্রতিবাদে সিজেপি সমর্থকরা ক্ষোভে ফেটে পড়ে এবং এটিকে অবৈধ আটক বলে চ্যালেঞ্জ করে ওয়াংচুকের স্ত্রী হাইকোর্টে আপিল করেন। তবে দিল্লি হাইকোর্ট পুলিশের এই পদক্ষেপকে বৈধতা দেয় এবং স্পষ্ট জানায় যে জীবন বাঁচানোর স্বার্থে হাসপাতালে স্থানান্তর কোনোভাবেই স্বৈরাচারী সিদ্ধান্ত বা শারীরিক স্বাধীনতার লঙ্ঘন নয়। এরপর 21শে জুলাই সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায়, যেমন পেশি ক্ষয় ও প্লেটলেট কমে যাওয়া এবং সরকারি হাসপাতালে পুলিশি নজরদারির অভিযোগ ওঠায় দিল্লি হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দেয়, যেটা আদালত নির্দেশ দেয় যে সংবিধানের 19 ও 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিজের পছন্দের চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার তার রয়েছে। ফলে আদালতের সরাসরি আদেশে তাকে সফদরজং থেকে গুরুগ্রামের বেসরকারি মেদান্তা হাসপাতালে আইসিইউতে তাকে স্থানান্তরিত করা হয় এবং সার্বক্ষণিক মেডিকেল বোর্ডের নজরদারিতেও রাখা হয়। এবং তার স্ত্রী যে অভিযোগ করছিলেন যে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না, সেই অভিযোগও যে নিছকই অভিযোগ সেটাও কিন্তু প্রমাণ হয়ে যায়। এবার আপনাদের আমি একটি বিষয়ে ফোকাস করতে বলবো, সেটি হলো সেই সংসদ অভিযানের মিছিল থেকে সিজেপির, সেখানে ছাত্রও ছিল, অছাত্রও ছিল, জনতাও ছিল, উন্মত্ত জনতা ছিল, তারা কিন্তু এফসিআরএ বিল পেশ করা যাবে না বলেও স্লোগান দিতে থাকে। বুঝতে পারছেন কেন? তার কারণ হচ্ছে যে এফসিআর এর আওতায় সোনাম ওয়াংচুকের এনজিওর সার্টিফিকেট বাতিল হয়েছে, সেই এফসিআরএ যদি আরও কঠোর হয়ে যায়, আরও কঠিন হয়ে যায়, তাহলে হয়তো এই সিজেপির আন্দোলনটাই আর দীর্ঘস্থায়ী হবে না, এমনিও হবে না। তার কারণ হচ্ছে ভারতীয় গণতন্ত্র। সেটা আপনাদের আমি একদম শেষে গিয়ে বলবো। তার আগে আপনাদের জানাই যে এই এফসিআরএ বিল, এটা নিয়ে কেন এত বিতর্ক, কেন সিজেপির মিছিলে, সিজেপির সংসদ অভিযানে এফসিআরএটা বড় করে উঠে আসছে। আর এটাই কি আসল কারণ 20শে জুলাই সংসদ অভিযান করার? যাতে এই বিলটা কোনো মতেই সংসদে পেশ না হয়, পাশ না হয়। দেখুন, এত কিছু করেও কিন্তু কিছু করা যায়নি। তার কারণ হচ্ছে 2 দিন লেট হয়েছে। 20শে জুলাই পেশ করার কথা ছিল, হয়নি। 21শে জুলাইও হয়নি, কিন্তু 22শে জুলাই এই বিল লোকসভায় পেশ করা হয়েছে। দ্য মানি কন্ট্রোল করছে এফসিআরএ বিল 2026, হোয়াই অপোজিশন ইজ প্রোটেস্টিং সেন্টার্স প্রপোজড ফরেন ফান্ডিং ল। অনেক রকম গল্প রয়েছে, একটু মন দিয়ে বুঝতে হবে। দেখুন, প্রথমত আপনাদের যেটা আমি দেখাচ্ছি, এই বাদল অধিবেশনের মধ্যেই 22শে জুলাই 2026 এই তারিখে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় লোকসভায় আনুষ্ঠানিকভাবে এই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 বা এফসিআরএ সংশোধনী বিলটি পেশ করেছেন। এই বিলের মূল উদ্দেশ্য কি এবং সরকার কি বলছে? এই বিলটা যদি আইনে পরিণত হয় তাহলে কি হবে? বলছে, সম্পত্তি বাজেয়াপ্তকরণ ও পরিচালনা, কোনো এনজিও, চ্যারিটেবল ট্রাস্ট বা ধর্মীয় প্রতিষ্ঠানের এফসিআরএ লাইসেন্স বাতিল, সমর্পণ, স্যারেন্ডার বা মেয়াদ শেষ হলে তাদের বিদেশি অর্থায়নে তৈরি হওয়া যাবতীয় সম্পত্তি ও তহবিল দেখভাল করার জন্য একটি সরকারি ডেজিগনেটেড অথরিটি বা নির্দিষ্ট কর্তৃপক্ষ গঠন করা হবে। এর ফলে কি হবে? স্বচ্ছতা ও জাতীয় নিরাপত্তা বজায় থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের অধীনে এই আইনের লক্ষ্য হলো বিদেশি তহবিলের অপব্যবহার রোধ করা এবং সেই অর্থ যাতে ভারতের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তার পরিপন্থী কোনো কাজে ব্যবহার না করা হয় তা নিশ্চিত করা। শাস্তি লাঘব, তবে এই বিলে কিছু নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা 5 বছরের কারাদণ্ড থেকে কমিয়ে 1 বছরের কারাদণ্ড করার প্রস্তাবও রয়েছে। কিন্তু এ নিয়ে রাজনৈতিক বিতর্ক কেন হচ্ছে? এর বিরোধিতা কেন হচ্ছে? তার কারণ সিজেপির এই আন্দোলন ও উত্তাপ। ককরোচ জনতা পার্টি, সিজেপি এবং সোনাম ওয়াংচুকের সমর্থকদের সংসদ চলো অভিযানের কারণে এমনিতেই সংসদের বাদল অভিযানের শুরু থেকেই উত্তপ্ত। এর মধ্যে এই বিলটি পেশের সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও রাজনৈতিক বিতর্কের দিকে ঠেলে দিয়েছে। বিরোধীদের আপত্তি, কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল, তার মধ্যে এই রাজ্যের বিরোধী দল টিএমসিও রয়েছে, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এই বিলের তীব্র বিরোধিতা করছে। তাদের অভিযোগ, এই আইনকে হাতিয়ার করে সরকার সুশীল সমাজ বা সিভিল সোসাইটিকে কোণঠাসা ও নিয়ন্ত্রণ করতে চাইছে। অথচ বিদেশি ফান্ডিংয়ে যে কি ঘটতে পারে সেটা আমরা এখনো পর্যন্ত শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে
তাকালেই দেখতে পাচ্ছি। খুব কি পরিবর্তন হয়েছে একবার ভেবে দেখুন তো। আজকে শ্রীলঙ্কার দিকে তাকান, বিদেশি ফান্ডিংয়ে অভিযোগ প্রায় প্রমাণিত, বিদেশি ফান্ডিংয়ে সরকার চেঞ্জ খুব বেশি উন্নত করে ফেলেছে। শ্রীলঙ্কা কি রাতারাতি লন্ডন হয়ে গেছে? আচ্ছা, বাংলাদেশ আগে যা ছিল এখন আরও ডুবতে বসেছে। আর নেপালে বালেন্দ্র শাহ, তার বিরুদ্ধে আবার নতুন করে বিক্ষোভ শুরু হচ্ছে। তাহলে কোথায় স্থিতিশীলতা ফিরে এলো মশাই? আর এক্ষেত্রেও তাই, এখানেও বলছে নাকি স্থিতিশীলতা বজায় থাকবে না। আর এখনই বা কোথায় আছে? সরকারের আশ্বাস, তুমুল বিতর্কের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করেছেন যে এই নতুন সংশোধনী আইনটি অতীতের কোনো ঘটনার ওপর ভূতাপেক্ষভাবে প্রয়োগ করা হবে না, বরং আইন পাশের পর থেকে কার্যকর হবে। এছাড়াও কোনো এনজিওর সম্পত্তি বাজেয়াপ্ত করার আগে আইনি আপিল করার জন্য 12 মাসের সময় দেওয়া হবে। মানে সম্পত্তি বললেই বাজেয়াপ্ত হবে না, আপনিও আপিল করতে পারবেন, তার জন্য আপনাকে পুরো 1 বছর সময় দেওয়া হবে। যদি এই অ্যাক্টের মাধ্যমে কোনো এনজিওর সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়, এনজিওর যদি তাদের আপত্তি থাকে, যদি তাদের অভিযোগ থাকে যে ভুল পদ্ধতিতে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে, সেই আপিল তারা করতে পারবেন এবং তাদের কাছে 1 বছর সময় থাকবে। তাহলে সমস্যা কোথায়? বিতর্ক কেন হচ্ছে? কিন্তু দেখুন, যত দোষ এই বিলটিকে নিয়ে, এই বিলটিকে রুখে দেওয়ার জন্যই কিন্তু 20শে জুলাই সংসদ অভিযান। আপনি মানুন ছাই নাই মানুন, এটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা, বিশেষ করে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করছে। এবার আপনাদের আমি বলি যে সত্যি কি তাহলে, শেষ প্রশ্নে আসছে, একদম শেষ প্রশ্নে, সত্যি কি তাহলে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এই তালিকায় এবার ভারতের নাম উঠতে চলেছে? আগে তেমনটা হয়তো হবে না। কেন? তার কারণ কি? তার কারণ আপনাদের আমি প্রথমেই বলে রাখি যে ভারতে এই ধরনের আন্দোলন এই প্রথম নয়। আমরা এই বিজেপির আমলেই দেখেছি কৃষক আন্দোলন, সিএএ প্রোটেস্ট, আমরা অনেক আন্দোলন দেখেছি, এই বিজেপির আমলেই দেখেছি। তার আগে চলে গেলাম কংগ্রেসের আমলে, যে আন্দোলন কংগ্রেসের সরকার বদলে দিয়েছে, ফেলে দেয়নি, এটা বলা যাবে না যে ফেলে দিয়েছিল। ভারতে এই ধরনের বিশৃঙ্খলা কোনোদিনও হয়নি, যেটা বাংলাদেশে হয়েছে, যেটা নেপালে হয়েছে। কেন হয়নি জানেন? তারও কারণ আছে, সেটার জন্যই আপনাদের আমি এই বিষয়টা, এই প্লেটটা বোঝাবো। তার আগে একটু বলে নিই যে আন্না হাজারের যে আন্দোলন ছিল কংগ্রেস সরকারের বিরুদ্ধে, তৎকালীন মনমোহন সিং নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে, সেটাও কিন্তু রাতারাতি মনমোহন সিংয়ের সরকারকে ফেলে দিতে পারেনি, এটা মাথায় রাখতে হবে। তাহলে নতুন করে ভোট হয়েছে, ভোটের সময় অনুযায়ী, সেই ভোটে সাধারণ মানুষ যাকে ভোট দিয়েছে তারাই কিন্তু ক্ষমতায় এসেছে। তাই এই ধরনের বিশৃঙ্খলা, এই ধরনের আন্দোলন, এটা একটা গণতন্ত্র দেশের স্বাভাবিক পরিবেশ বজায় রাখে, এ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু এই ধরনের আন্দোলন সরকার ফেলে দেবে এমনটা কিন্তু ভারতে কোনো রকম উদাহরণ নেই এবং আগামী দিনেও হবে না বলে দাবি করছে দ্য ডিপ্লোম্যাট। লিখছে, বাংলাদেশ অ্যান্ড নেপাল, হোয়াই সাম প্রোটেস্ট টফেলড লিডার্স অ্যান্ড আদার্স ডোন্ট। কেন কিছু বিক্ষোভ সরকার ফেলে দিতে পারে, নেতাদের ফেলে দিতে পারে, কেন কিছু বিক্ষোভ সেটা পারে না, ব্যর্থ হয়? দেখুন, বলছে প্রোটেস্ট ইন বাংলাদেশ অ্যান্ড নেপাল টফেলড গভর্নমেন্টস, সরকারই ফেলে দিয়েছে, বাট ইকুয়ালি ম্যাসিভ ডেমনস্ট্রেশন ইন ইন্ডিয়া অ্যান্ড ইউএস নেভার গো দ্যাট ফার, অ্যাট লাস্ট নট ইয়েট। যেমন আমেরিকা, সেরকম ভারত। আর্টিকেলে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সেগুলো আপনাদের কাছে আমি অনলাইনে তুলে ধরেছি, একদম বুলেট পয়েন্টে। কীরকম? বলছে বাংলাদেশ 2024 এবং নেপাল 2025-এ ছাত্র নেতৃত্বাধীন প্রতিবাদ সরকার পতন ঘটিয়েছে, কিন্তু ভারত ও যুক্তরাষ্ট্রে একই রকম বড় প্রতিবাদ সরকার ফেলতে পারেনি। তার কারণ কি? তার কারণ হচ্ছে ভারতে সুপ্রতিষ্ঠিত গণতন্ত্র, শক্তিশালী প্রতিষ্ঠান, যেটা নেপাল বাংলাদেশে ছিল না। বলছে প্রতিবাদের সাফল্য নির্ভর করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের শক্তির উপর, একদম তাই। দুর্বল প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন, আদালত, এগুলোকে প্রতিবাদকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়, আর সেখানে ভারত কিন্তু উত্তীর্ণ। আরে আমেরিকায় কত বিক্ষোভ হয়ে গেল এই অভিবাসী নীতিকে কেন্দ্র করে, গুলি পর্যন্ত চলে গেল, মানুষের প্রাণ পর্যন্ত চলে গেল, সরকার বদলেছে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টও চলে এলো,
সরকার বদলেছে, তার কারণ সেখানেও রয়েছে সুপ্রতিষ্ঠিত গণতন্ত্র। প্রতিটি স্বাধীন প্রতিষ্ঠানের নিজস্ব মতামত রয়েছে, নিজেদের মতন কথা বলার অধিকার রয়েছে, বুঝতে পারছেন? আর সেই কারণেই কিন্তু যেখানে সুপ্রতিষ্ঠিত গণতন্ত্র রয়েছে সেখানে সহজে এই ধরনের বিশৃঙ্খলায় সরকার পড়ে না, আর ভারতের ক্ষেত্রেও সেটা হবে না। বলা হচ্ছে বাংলাদেশ ও নেপালে অর্থনৈতিক হতাশা, দুর্নীতি দমন নীতির নীতি দুর্বল প্রতিষ্ঠানের সাথে মিলে গিয়ে এই বিপ্লব ঘটিয়েছে। ভারতে সেই অবকাশ এখনও তৈরি হয়নি। ভারতে শক্তিশালী নির্বাচন, স্বাধীন বিচার ব্যবস্থা ও সিভিল সোসাইটির প্রতিবাদকে শোষণ করে, ফলে সরকার পতন হয় না। কারণ প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা হারালে গণতন্ত্র বাংলাদেশ নেপালের মতো বিপজ্জনক মাঝামাঝি অবস্থায় পড়তে পারে। দেখুন, প্রধান বিচারপতির একটি মন্তব্যের ভুল ব্যাখ্যা করে একটি আন্দোলন তৈরি হতে পারে, কিন্তু সেটা কখনোই একটা বাজে দিক নির্ণয় করবে না। কারণ ভারতের মানুষ, ভারতবাসী, তারা কিন্তু রাজনৈতিকভাবে প্রবল সচেতন। আর স্বৈরতন্ত্র প্রতিবাদ দমন করে, আর পূর্ণ গণতন্ত্র শোষণ করে। ভারত এই যে প্রতিবাদ সেটা শোষণ করতে জানে। ভারতে প্রায় বছর বছর কোনো না কোনো জায়গায় এই ধরনের প্রতিবাদ হয়, তার কারণ এখানে কথা বলার জায়গা রয়েছে। সরকার যদি কোনো ভুল করে সেটা ধরিয়ে দেওয়ার মতন মানুষের অভাব নেই, তেমন সমাজ সংস্কারক ভারতের মাটিতেই রয়েছে। আর সেই কারণে ভারতে অত সহজ নয় যে ডিপ স্টেট ফান্ডিং করে কিছু অঘটন ঘটিয়ে দেব নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো সেগুড়ে বালি। আশা করি বোঝাতে পারলাম, এবং এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এই ভিডিওটি যদি মনে হয় ইনফরমেটিভ, অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।